চলো, স্ক্রিনে প্রশ্ন দেখা যাচ্ছে তো সকলের? কারো কোনো প্রবলেম নাই তো? স্ক্রিন সকলে দেখতে পাচ্ছ? প্রবলেম হলে অবশ্যই। চলো, প্রথম প্রশ্ন দেখো। প্রাচীন ভারতীয় মহাকাব্য ড্যাশ দীর্ঘতম মহাকাব্য হিসাবে পরিচিত এবং এটিকে দীর্ঘতম লিখিত কবিতা হিসাবে বর্ণনা করা হয়? রামায়ণ, মহাভারত, বুদ্ধচরিত, ভগবদ গীতা। কোনটা সঠিক অ্যান্সার? দেখো, যেগুলো করিয়ে দেবো, ঠিক আছে, যেগুলো ব্যাচে করিয়ে দেবো সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এবং ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো। আশা করছি আমি জেনারেল স্টাডি, জেনারেল সায়েন্স থেকে যেগুলো করাবো সেগুলো থেকে কিন্তু এর বাইরে কিন্তু পরীক্ষায় আসবে না, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, সে অনুযায়ী তোমরা প্রিপারেশন নাও। চলো, প্রথম প্রশ্নের উত্তর সকলে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, প্রশ্নের উত্তর কারোর জানা নেই তাই তো? আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করো, ঠিক আছে, একটু 1 মিনিট ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, আমি আলোচনা করছি, একটু 1 মিনিট ওয়েট করে, একটু অসুবিধা হচ্ছে কিছু, আমি টেকনিক্যাল প্রবলেমটা ঠিক করে নিই। আচ্ছা চলো। আচ্ছা, আওয়াজ আওয়াজ শোনা যাচ্ছে তো? তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? প্রাচীন ভারতীয় মহাকাব্য ড্যাশ দীর্ঘতম মহাকাব্য হিসাবে পরিচিত এবং এটিকে দীর্ঘতম লিখিত কবিতা হিসাবে বর্ণনা করা হয়? কোনটা সঠিক অ্যান্সার? মহাভারত। মহাভারত ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। মহাভারত মহাকাব্যটি সংস্কৃত ভাষায় লেখা এবং এটি দীর্ঘতম লিখিত কবিতা হিসাবে পরিচিত। এবং এই প্রশ্নটা আমরা যদি লক্ষ্য করি, গ্রুপ ডি এক্সামে এসেছিল। কি এক্সামে? রেলওয়ে গ্রুপ ডি এক্সামে 19/9/2022, ঠিক আছে, যে এক্সামটা হয়েছিল 19/9/2022, এক্সামটা যে হয়েছিল সেই এক্সামে এসেছিল। যেগুলো আলোচনা করব, বিগত বছরের প্রশ্ন শেষ হবে, কভার করা হবে, তার সাথে সাথে এই রিলেটেড প্রশ্ন পরীক্ষায় আসার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কভার হবে, ঠিক আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে মহাভারত। হ্যালো। আজকে আজকে নয়, আজকে নয়, আজকে একটু তাড়া আছে আমার, তাড়াতাড়ি ক্লাসটা শেষ করতে হবে। পরের ক্লাসে এই টপিকে এখনো প্রশ্ন থাকবে, সেগুলো আলোচনা করা তখন বলবে। আজকে আমি তাড়াতাড়ি ক্লাসটা শেষ করতে যাচ্ছি, ঠিক আছে, ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি আমি।
কিছু মনে করবেন না কেউ, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এখানে মাইক্রোফোনটা অফ করে দাও, মাইক্রোফোনটা অফ করে দাও। আচ্ছা, বিখ্যাত মহাকাব্য মহাভারত লিখেছিলেন কে? তাড়াতাড়ি উত্তর দাও। বিখ্যাত বিখ্যাত মহাকাব্য মহাভারত কে লিখেছেন? বেদব্যাস। বেদব্যাস লিখেছেন, এগুলো অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? বেদব্যাস কিন্তু লিখেছেন। আচ্ছা, আচ্ছা, মহাভারত হচ্ছে প্রাচীন ভারতের দুটি প্রধান সংস্কৃত মহাকাব্যের একটা, আর অন্যটির নাম হচ্ছে কি মহাভারত, আমরা সকলে জানি, ঠিক আছে? ভারত রাজবংশের মহান গল্প হিসাবে অনুবাদ করা যেতে পারে এই মহাকাব্য, মহাভারত, সরি। আচ্ছা, মহাভারতটা কি? যেখানে আমরা কুরুক্ষেত্র যুদ্ধ দেখতে, কুরুক্ষেত্র যুদ্ধ এবং কৌরব ও পাণ্ডব রাজপুত্রদের ভাগ্যের একটা মহাকাব্যিক কিংবদন্তির আখ্যান হচ্ছে মহাভারত, ঠিক আছে? ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন। রাজকুমারী রত্নাবলীর প্রেম কাহিনী নিয়ে রচিত সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছেন? কালিদাস। সকলের উত্তর কালিদাস, তাই তো? কালিদাস সকলের উত্তর। সকলে সকলে কি? হর্ষবর্ধন ইজ দ্য রাইট অ্যান্সার। হর্ষবর্ধন, হর্ষবর্ধন ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, রত্নাবলী, রত্নাবলী হচ্ছে হর্ষ রচিত, অর্থাৎ হর্ষবর্ধনের রচিত। রত্নাবলী হর্ষ রচিত একটা বিখ্যাত সংস্কৃত নাটক। কি নাটক? এটি হচ্ছে সংস্কৃত নাটক। এটা একটা রোমান্টিক নাটক, যা রত্নাবলী নামে এক রাজকন্যা এবং উদয়না নামে এক রাজার গল্প এখানে তুলে ধরা আছে। কার 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 গল্প এখানে তুলে ধরা হয়েছে? হ্যাঁ, এখানে এটা রোমান্টিক একটা গল্প, ঠিক আছে? রাজা, সরি, রাজকন্যা, রত্নাবলী নামে একটি রাজকন্যা আছে, আর উদয়না নামে একজন রাজার গল্প এখানে তুলে ধরা হয়েছে। এই নাটকটি প্রেম আর আনুগত্য এবং সংকল্পের বিষয়বস্তু অন্বেষণ করে এই নাটকটি কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, কালিদাসের গল্প এখন অনেক আছে, নিচে নিচে প্রশ্ন আছে কালিদাসের গল্প। চলো, কৌনজ্য রাজ হর্ষবর্ধন, ইনি হচ্ছে কৌনজ্য, ঠিক আছে? কৌনজ্য রাজ হর্ষবর্ধন হচ্ছে কৌনজ্য রাজ, যিনি হচ্ছে শিলাদিত্য লিখেছেন এবং মগধরাজ লিখেছেন। শিলাদিত্য, নোট করবে, মগধরাজ পঞ্চভূতের অধীশ্বর উপাধি কিন্তু নিয়েছিলেন। কি কি কি- তাহলে হর্ষবর্ধনে কি কি উপাধি আছে? শিলাদিত্য উপাধি, মগধরাজ উপাধি, পঞ্চভূতের অধীশ্বর উপাধি, এই উপাধিগুলো কিন্তু কার? হর্ষবর্ধনের। তিনি সংস্কৃত ভাষায় তিনটি নাটক লিখেছেন। কি কি নাটক লিখেছেন? নগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা, ঠিক আছে? কি কি লিখেছেন? নগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা। এগুলো নোট করে রাখবে, ঠিক আছে? যদি সরকারি চাকরি পাওয়ার আশা থাকে অবশ্যই প্রশ্ন নোট করবে। চলো পরবর্তী প্রশ্ন। তিনের দাগে নিম্নোক্ত কোনটি কালিদাস দ্বারা রচিত নয়? নীতিশার। নীতিশার বলছো, তাই তো? রাইট অ্যান্সার, সকলে রাইট অ্যান্সার বলেছো নীতিশার, ঠিক আছে? নীতিশার হচ্ছে, এটা কিন্তু কালিদাসের রচিত নয়। কালিদাসের এটার লেখক কে বলতে পারবে? নীতিশার কালিদাসের নয় তো কার লেখা এটা? কার লেখা জানো? কমন্দকের লেখা। কার? কমন্দক। এটা হচ্ছে কমন্দকের লেখা। বিক্র বিক্রমবর্ষিয়াম এবং রঘুবংশম, মেঘদ্রুত, অভিজ্ঞানম শকুন্তলম, মালবিকাঙ্গিনী মিত্রম, কুমার সম্ভব, এই রচনাগুলি দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের অন্যতম কালিদাস দ্বারা রচিত হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কি জানতে পেরেছি? দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের মধ্যে অন্যতম হচ্ছে কালিদাস, ঠিক আছে? কমন। আচ্ছা, দেখো, এনার গল্প চালু করলে অনেক, হ্যাঁ, অবশ্যই সে যখন বলতে হবে অবশ্যই। দেখো, কমন দক থেকে অত প্রশ্ন কিন্তু আসে না, ঠিক আছে? তারপরেও
তিনি যেহেতু রচনা করেছেন নীতিশার, ঠিক আছে, নীতিশার রচনা করেছেন, এটা অবশ্যই আমাদের জানা উচিত। দেখো, ইউপিএসসি লেভেলে এই ধরনের এখান থেকে প্রশ্ন এসে থাকে। যেমন একটা প্রশ্ন এসেছিল, নিম্নলিখিত কোন ব্যক্তি প্রাচীনকালে প্লাস্টিক সার্জারিতে দক্ষতার জন্য পরিচিত ছিলেন? ঠিক আছে, এই রিলেটেড প্রশ্ন বেশি আসে কমনদকে। যদি আমরা খুলি অধ্যায়, যে নিম্নলিখিত কোন ব্যক্তি প্রাচীনকালে প্লাস্টিক সার্জারিতে দক্ষতার জন্য পরিচিত ছিলেন? দেখো, এই প্রশ্নের সাথে কিন্তু কমনদকের নাম কিন্তু জড়িত আছে, আর যাদের নাম আছে তারা কিন্তু কমনদকের পর্যায়ে পড়ছে, ঠিক আছে। সুশ্রুত, সকলের নামটা শুনেছো। ভর্তৃহরি, ভর্তৃহরি আর ভরত আর কমনদক কার লেখা তাইলে? বিখ্যাত ব্যক্তি প্রাচীনকালে যিনি প্লাস্টিক সার্জারিতে দক্ষতার জন্য বিখ্যাত, তেনার নাম হচ্ছে সুশ্রুত, ঠিক আছে। নীতিশার কামান্দিকীয় নীতিশার নামে পরিচিত, যিনি হচ্ছে এখানে লেখা আছে কমন্দ বলেছি, কামান্দিকীয় নাম হবে তার, ঠিক আছে, কমন্দ কামান্দিকীয়। আচ্ছা, যদি প্রশ্ন করা হয়, এসএসসি সিজিএল এক্সামে এসেছিল যে পাণিনির অষ্টাধ্যায়ী ড্যাশের একটি বিখ্যাত রচনা? মৌর্য রাষ্ট্র, গুপ্ত প্রশাসন, ওষুধ না সংস্কৃত ব্যাকরণ? দেখো, কমান্ডক ডিটেলসে আলোচনা করে এখানে কোনো লাভ নেই, এখান থেকে প্রশ্ন ওই একটাই নীতিশার, ওনার ওটাই ইম্পর্টেন্ট আছে। নীতিশার না, সংস্কৃত ব্যাকরণ। পাণিনির অষ্টাধ্যায়ী তো সংস্কৃত ব্যাকরণ না এটা, ঠিক আছে। পাণিনির অষ্টাধ্যায়ী আর কমন্দকের নীতিশার, কালিদাসের কুমার সম্ভব, কৌটিল্যের অর্থশাস্ত্র, এগুলো মনে রাখবে। আর কমন্দক এগুলো, হ্যাঁ বলো। পাণিনির অষ্টাধ্যায়ী ড্যাশের একটি বিখ্যাত রচনা, এটা হচ্ছে সংস্কৃত ব্যাকরণের একটি বিখ্যাত রচনা, ঠিক আছে। কোনগুলো বলবো বইয়ের নাম, গ্রন্থের নামগুলো? কৌটিল্য অর্থশাস্ত্র, পাণিনির অষ্টাধ্যায়ী, কমন্দকের নীতিসারা এবং কালিদাসের কুমার সম্ভব, ঠিক আছে। এই প্রশ্ন থেকে পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছে এখানে। চারে তাই কোন প্রাচীন গ্রিক ঐতিহাসিক কূটনীতিবিদ ইন্ডিকা গ্রন্থটি লিখেছেন? সকলে বলছো মেগাস্তিনিস, তাই তো? এখানে উত্তর সকলের মেগাস্তিনিস। দেখো, যারা মেগাস্তিনিস বলেছো সকলে সঠিক উত্তর দিয়েছো। এবার আসো, মেগাস্তিনিস কে ছিলেন? মেগাস্তিনিস ছিলেন একজন বিখ্যাত গ্রিক ঐতিহাসিক, যিনি সেলুকাসের দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন। এবং ইন্ডিকা গ্রন্থ থেকে কি কি জানা যাচ্ছে? এই মেগাস্তিনিসের লেখা ইন্ডিকা গ্রন্থ থেকে জানা যাচ্ছে সামাজিক, অর্থনৈতিক, ঠিক আছে, আর আরো আরো অনেক বিষয় আছে, সেগুলোর বিবরণ কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যেমন ওপিএসসি ওএস 2017 জেনারেল স্টাডিজ পেপার থেকে এসেছিল, তাই এই জেনারেল স্টাডি টপিক এটা, ঠিক আছে, জেনারেল স্টাডি পেপার থেকে কিন্তু এসেছিল, ঠিক আছে, যে ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে, ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে? মেগাস্তিনিস হচ্ছে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা, ঠিক আছে। মেগাস্তিনিস, মেগাস্তিনিস ইন্ডিকা গ্রন্থের একজন রচয়িতা, এটা অবশ্যই মাথায় রাখবে মিসলেনিয়াস এক্সামের প্রশ্নগুলো। আচ্ছা বলো তো, রামচরিত কার লেখা? কেন তুলসীদাস হবে? রামচরিত মানস কার লেখা? তুলসীদাস। দেখো, এই যে প্রশ্নটা দিয়েছিল, সেখানে ওই অপশানে চারটা অপশান ছিল, তুলসীদাসও দিয়েছে, ঠিক আছে, সন্ধ্যাকর নন্দীও দিয়েছে। পরীক্ষার চাপে তোমরা এখন এখানে বলছো, পরীক্ষার চাপে অনেকে গুলিয়ে ফেলতে পারে, ঠিক আছে। ঠিক মতো প্রশ্নটা, যে রামচরিত এসেছে যখন, নামটা উঠে এসেছে তুলসীদাসের, তুলসীদাস মানে ঠিক দিয়ে চলে আসবে, এই করে অনেকের প্রশ্নপত্র ভুল হয়, ঠিক আছে। সেক্ষেত্রে প্রশ্নটা অবশ্যই ভালো করে পড়বে, আর যেটা পড়বে সেটাকে ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে।
হ্যাঁ, রেলওয়ে রেলওয়ে এনটিপিসি আরআরবি, রেলওয়ে এক্সামের জন্য, রেলওয়ে অল, অল এক্সাম। হ্যাঁ এই, এটা তো জেনারেল স্টাডি থেকে এই তো শুরু করেছি, বুঝতে পেরেছো? রেলওয়ে স্টার ক্লাস এই তো শুরু করেছি, আর পরবর্তীকালে অবশ্যই আসবে, সায়েন্স বেশি করে থাকবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, রেলে শুধু সায়েন্স বলে সায়েন্স নয়, সব সব থাকে। ইতিহাস ইতিহাস, হ্যাঁ সে তো অবশ্যই, সায়েন্সটাও বেশি করে করানো হবে, সে নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আর আগের যে তিনশো, সায়েন্সের 300টা মক টেস্ট থেকে পুরো ক্লাসের লিঙ্কটাও দিয়ে দেবো, সেই রেকর্ডগুলো দেখে নেবে, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। ঠিক আছে, পিডিএফটাও দিয়ে দেবো গ্রুপ। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোন প্রাচীন গ্রিক ঐতিহাসিক, তাহলে মেগাস্থিনিস ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কালিদাসের মেঘদূত কাব্যটি কোন ভাষায় রচিত? কালিদাসের মেঘদূত কাব্যটি কোন ভাষায় রচিত? সকলে উত্তর দাও। হ্যাঁ সংস্কৃত বলছো তাই তো, সংস্কৃত ইজ দ্য রাইট অ্যান্সার। এনটিপিসি এক্সামে এসেছিল প্রশ্নটি, সেই 2022, 2022 এসেছিল, তাই এই ধরনের প্রশ্ন। এনটিপিসি, আরআরবি, এনটিপিসি, সিবিটি লেভেল 2 এসেছিল, লেভেল 2, এটা মেন, লেভেল 2 তে এসেছিল, মেন্সে এসেছিল। চলো, কোন ভাষায় কালিদাস তার মেঘদূত কাব্য রচনা করেন? সংস্কৃত। প্রশ্ন অনেক ঘুরে দেবে, তোমরা ভাবছো এই প্রশ্ন এসে গেছে আর আসবে না, কিন্তু প্রশ্ন আসবে। টপিক আর টপিক কোথা কোথা থেকে প্রশ্ন দিবে, প্রশ্ন দেওয়ার জায়গায় পাবে না, ঠিক আছে? টপিক যেহেতু সিলেবাস যেহেতু দিয়ে দিয়েছে, এই সিলেবাসের মধ্যেই থাকবে প্রশ্নগুলো, ওই ওই লেভেলের প্রশ্ন থাকবে, শুধু ঘুরিয়ে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে, তাই একটু ভালো করে পড়তে হবে প্রশ্নগুলোকে। তাহলে কালিদাস অন্যতম শ্রেষ্ঠ সংস্কৃত কবি আমরা জানি, খ্রিস্টীয় 4th বা 5ম শতাব্দীতে মেঘদূত কাব্য রচনা হয়েছিল। কোন শতাব্দীতে? এটাও মনে রাখতে হবে আমাদের। মেঘদূত কাব্য রচনা করেছে খ্রিস্টীয় 4th বা 5ম শতাব্দীতে। এগুলোও প্রশ্ন আসে, হ্যাঁ এখান থেকেও প্রশ্ন আসে, ঠিক আছে? কিসের জিকে টোটাল? মানে এমসিকিউ আকারে না অনলাইনার? ঠিক আছে, যে যেটা পাচ্ছ পড়ে যাও, ঠিক আছে? এক্সট্রা যে টাইম পাও অবশ্যই পড়ে যাবে, পড়ার কোনো শেষ নেই, ঠিক আছে? আর পিডিএফেরও কোনো শেষ নেই। কালিদাসের মেঘদূত কাব্যটি কোন ভাষায় রচিত? তাহলে সংস্কৃত ভাষায় আমরা রচিত। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নিম্নোক্ত কে রঘুবংশম রচনা করেন? কালিদাস রঘুবংশম রচনা করেছে, তাই তো? সঠিক অ্যান্সার। এটা কোন এক্সামে এসেছিল বলো তো? গ্রুপ ডি এক্সামে, গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি। 18 সাল। না আমি এমন ভাবে পিআইকে দিতে পারবো না, ক্লাসে যেগুলো হচ্ছে ওগুলাই পাবে।
পিডিএফ নিয়ে কি হবে? ক্লাসে পড়বে, অনেক লাভ আছে। ক্লাসের মধ্যে থাকবে, ঠিক আছে, শুনবে, ওগুলোই বেশি হবে। আর রেকর্ড দেখে তারপর কি করবে? রেকর্ড থেকে তুমি খাতায় নোট করবে, অনেক লাভ। সেক্ষেত্রে তুমি পিডিএফ মোবাইলে জমা হবে, এক্ষেত্রে কোনো লাভ নেই। অনেকের পিডিএফ কি হচ্ছে, মোবাইলে জমা হচ্ছে, মাঝে মধ্যে আবার বলছে স্যার আমার পিডিএফটা ডিলেট হয়ে গেছে, আবার পাঠাও, সেন্ড করো। তাই আমি ভাবছি পিডিএফটা তার যখনই দরকার পড়েছিল তখন সে ডাউনলোড করলো না কেন? অনেকে শখে পিডিএফ কিনে নেয়, ঠিক আছে, ডাউনলোডও করারও টাইম পাচ্ছে না। বুঝতে পেরেছো? রঘুবংশম, আচ্ছা, রঘুবংশম রচনা করেছেন তা কালিদাস, ঠিক আছে। আরআরবি গ্রুপ ডি এক্সাম এসেছিল। আচ্ছা, আচ্ছা, রঘুবংশম হচ্ছে কালিদাসের দ্বারা একটা রচিত সংস্কৃত মহাকাব্য। এটা হচ্ছে সংস্কৃত মহাকাব্য, ঠিক আছে, সংস্কৃত ভাষায় লেখা। এখানে প্রায় 19টি স্বর্গ, কটি স্বর্গ আছে? 19টি স্বর্গ বিশিষ্ট এটি। এই মহাকাব্যটি রঘুবংশের, রঘু আর দশরথ ও রাম, রঘু, দশরথ এবং রাম, ঠিক আছে, এদের সম্পর্কে পাঠকদের অবগত করার জন্য, ঠিক আছে, কালিদাস রঘুবংশম রচনা করেছিলেন। আচ্ছা, কালিদাস কোন শতকের কবি বলো তো? একটু আগে বলেছিলাম। কালিদাস কালিদাস হচ্ছে পঞ্চম শতকের কবি হিসাবে ধরা হয় তাই কালিদাসকে, ঠিক আছে, পঞ্চম শতকের। আচ্ছা, 16 শতকের একজন দৃষ্টিহীন কবির নাম বলো তো? কারো জানা আছে? 16 শতকের দিকে একজন দৃষ্টিহীন কবি, অবাক লাগে, দৃষ্টিহীন কবি। সুরদাস ইজ দ্য রাইট অ্যান্সার। সুরদাস একজন দৃষ্টিহীন কবি, 16 শতকের কবি তিনি, ঠিক আছে। তিনি তিনি ব্রজ ভাষায় লিখেছিলেন। কি ভাষায়? তিনি হচ্ছে ব্রজ ভাষায় লিখতেন, ব্রজ ভাষায়, ঠিক আছে। এবং সুরসাগর, তার অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? সুরসাগর, তার অন্যতম বিখ্যাত কাব্যের নাম, ঠিক আছে। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কে রঘুবংশম রচনা করেন? দাঁড়াও দাঁড়াও, প্রশ্নটা কি সেম তুলেছি? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, প্রশ্নটা দুবার করা হয়েছে। চলো, এই প্রশ্নটা দেখো। কালিদাসের বিক্রমোর্বশীয়ম নাটক নিচের কোন চরিত্র নিয়ে তৈরি? কালিদাসের বিক্রমোর্বশীয়ম নাটক নিচের কোন চরিত্র নিয়ে তৈরি? দেখো, এখানে সঠিক অ্যান্সার অপশন ডি। কে বলেছো? কেউ ডি বলেছো? অপশন ডি, অপশন ডি সঠিক অ্যান্সার। পূর্বাভাস এবং উর্বশীর প্রেম কাহিনী নিয়ে এটা তৈরি। পূর্বাভাস আর উর্বশীর প্রেম কাহিনী, ঠিক আছে। এটি কবি কালিদাসের রচিত 5 অধ্যায়ের সংস্কৃত নাটক। এটা হচ্ছে সংস্কৃত নাটক, যেটা হচ্ছে 5 অধ্যায়, 5 অধ্যায়ের এটি সংস্কৃত নাটক, কবি কালিদাসের। হ্যাঁ, হ্যাঁ। দেখো, তোমাদের একটা ভালো উপায় বলেছি, এই প্রিপটা তোমরা পিন করে নেবে। সাথে সাথে এই যে প্রশ্ন রিলেটেড যেগুলো বলছি, রেকর্ড দেখে দেখে ওই পেজের মধ্যে লিখে নেবে, ঠিক আছে, দেখতেও সুন্দর লাগবে, পড়তেও সুন্দর লাগবে। এরকম অনেকে করেছিল, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, সেটাও আবার ঠিক।
না, আমি ডিটেলসগুলো লিখার জন্য বলছি। একটা ফাঁকা জায়গা দরকার, তো এখানে দেখো ফাঁকা জায়গা আছে। এখানে লিখবে যেগুলো বলছি ওই রিলেটেড প্রশ্ন। ওই রিলেটেড প্রশ্ন অনলাইনের। একটা পেজে যদি 10টা সেট করে দেই তাহলে লিখবে কোথায়? মানে এই পড়াশোনার টপিক অনুযায়ী এখানে লিখবে। সেই জন্যে এবার দেখো, যার যেরকম সামর্থ্য করতে পারো পিন, না হয় খাতায় নোট করে লিখতে পারো। ঠিক আছে? বা রেকর্ড দেখে এমনি লিখতে পারো। এবার যার যেরকম সুবিধা লিখবে, আমি জোর করছি না। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। So আচ্ছা, দেখো পরবর্তী পয়েন্টে দেখো। আচ্ছা দেখো, গুণাঢ্য পৈশাচী ভাষায় ড্যাশ রচনা করেন। দেখো, গুণাঢ্য পয়সাচী ভাষায় অপশান এ। অপশান এ নয়। না, অপশান এ নয়, অপশান ডি সঠিক অ্যান্সার হবে। অপশান ডি, বৃহৎ কথা। গুণাঢ্য কে ছিলেন? গুণাঢ্য ছিলেন একজন ষষ্ঠ শতকের একজন পণ্ডিত, যিনি কিনা বৃহৎ কথা লিখেছিলেন। আর গুণাঢ্য সাতবাহন সাম্রাজ্যের সাথে সম্পর্কিত, এটা মাথায় রাখতে হবে। ইনি হচ্ছে সাতবাহন সাম্রাজ্যের সাথে সম্পর্কিত গুণাঢ্য। পরবর্তী প্রশ্ন। নাগানন্দ একটা সংস্কৃত নাটক যেখানে বিদ্যাধর রাজা জিমুদবাহন নাগাদের রক্ষা করার জন্য আত্মত্যাগ করেন, এটি কার দ্বারা লিখিত? নাগানন্দ একটা সংস্কৃত নাটক যেখানে বিদ্যাধর রাজা জিমুদবাহন নাগাদের রক্ষা করার জন্য আত্মত্যাগ করেন, এটি কার দ্বারা লিখিত? এটি কে লিখেছেন? কারো জানা আছে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, হর্ষ। দেখো নাগ নাগনন্দা রত্নাবলী প্রিয়দর্শিকা। ঠিক আছে? এই যে আমি এই রিলেটেড একটা প্রশ্ন বলছি, যেমন কলকাতা পুলিশে এসেছিল, কলকাতা পুলিশ এক্সাম জেবেদারা মেন্স এক্সাম এসেছিল। দেখো, এই নয় যে রেলে আসবে না, প্রশ্নটা কিন্তু মেনে এসেছিল। ঠিক আছে? যেমন নাগানন্দা রত্নাবলী প্রিয়দর্শিকা প্রভৃতি গ্রন্থ কোন সম্রাট রচনা করেছিলেন? নাগনন্দা রত্নাবলী প্রিয়দর্শিকা প্রভৃতি গ্রন্থ হর্ষবর্ধন। কে এখানে হর্ষ বলে? এখানে হর্ষবর্ধন। ঠিক আছে? তিনি হচ্ছে রচনা করেছিলেন। কলকাতা, হ্যাঁ, কলকাতা পুলিশ কনস্টেবল মেন এক্সামে এসেছিল। বি বলেছিলেন না? আচ্ছা। হ্যাঁ, বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে তাহলে।
হর্ষবর্ধন কে ছিলেন? হর্ষবর্ধন ছিলেন শিল্পকলার একজন মহান পৃষ্ঠপোষক। তিনি একজন দক্ষ লেখকও ছিলেন এবং হিউয়েন সাং হর্ষের রাজত্বকালে ভারত সফর করেছিলেন। হিউয়েন সাং কার রাজত্বকালে? হর্ষবর্ধনের রাজত্বকালে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, চীনের পর্দোস। এবার সম্রাট হর্ষবর্ধন যিনি হচ্ছে 590 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। কত সালে? 590 সালে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? তাহলে হর্ষবর্ধন 590 সালে কি করেছিলেন? হর্ষবর্ধন তাহলে কত সালে? 590 সালে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, চলো। আচ্ছা, এই রিলেটেড আরেকটা প্রশ্ন তোমরা নোট করো। নিম্নলিখিত কোন নাটকটি হর্ষবর্ধনের লেখা? প্রিয়দর্শিকা, রত্নাবলী না নাগানন্দ? কোনটা? এটা এমপিএসসি। নাগানন্দ। সব রাইট অ্যান্সার, সব কটাই হবে। প্রিয়দর্শিকা, রত্নাবলী, নাগানন্দ সব কটাই হবে। ঠিক আছে, চলো পরবর্তী ক্লাসটা তাড়াতাড়ি শেষ করব। ঠিক আছে। স্বপ্ন বাসব দত্তা সংস্কৃত নাটকটি কার দ্বারা রচিত? স্বপ্ন বাসব দত্তা, তাড়াতাড়ি উত্তর দাও। স্বপ্ন বাসব দত্তা। এই ক্লাসের এটাই শেষ প্রশ্ন, পরবর্তী ক্লাসে যেগুলো আছে আলোচনা করা হবে। স্বপ্ন বাসব দত্তা সংস্কৃত নাটকটি কার দ্বারা রচিত? রাইট আনসার, ভাস। আচ্ছা, ভাস দ্বারা বলেছো, রাইট অ্যান্সার বলেছো। ঠিক আছে, ভাস সঠিক অ্যান্সার। ঠিক আছে, স্বপ্ন বাসব দত্তা সংস্কৃত নাটকটি হচ্ছে ভাসের লেখা। ঠিক আছে। এতে এতে কি বলা হয়েছে? এতে হচ্ছে কসম্বী রাজা উদয়ন এবং প্রদ্যোৎকন্যা অবন্তীর কথোপকথন এখানে রয়েছে। তার দুজনের যে কথোপকথন হয়েছিল এখানে বর্ণিত করেছে ভাস। ঠিক আছে, স্বপ্ন বাসব দত্তা সংস্কৃত নাটকে কসম্বী রাজা উদয়ন এবং প্রদ্যোৎকন্যা অবন্তীর কথোপকথন। ঠিক আছে, কারো কোথায় কোনো প্রবলেম আছে? হ্যালো? ঠিক আছে, পরবর্তী কিছু জিজ্ঞাসা থাকলে, সুশান্তর জিজ্ঞাসা কিছু থাকলে পরবর্তী ক্লাসে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? না, পিডিএফটা পাঠাবো বলতে কি, মানে টপিক শেষ হলে পিডিএফ পাঠাবো, এখন টপিক শেষ হয়নি। বুঝতে পেরেছো ব্যাপারটা? কোনটা? ঠিক আছে, ঠিক আছে, আমাকে সেন্ড করে দেবে, আমি দিয়ে দেবো। হ্যাঁ, বুঝতে পেরেছো? ঠিক আছে, অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলো।